তো আপনারা একটু হয়তো বাকি হলেন যে ফ্লাইটের ভিডিওটা কিভাবে আসলো। তো অনেক তো খাওয়া দাওয়া হলো, চলেন এবার একটু দেশের বাইরে যাওয়া যাক, দেশের বাইরে থেকে ঘুরে আসি। তো আমার হয়তো বা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমার গন্তব্য হচ্ছে থাইল্যান্ড। তো এই থাইল্যান্ড ব্লগে আশা করব যে আপনারা আমার সাথেই থাকবেন। তো খাওয়া দাওয়ার ফাঁকে একটু ট্যুরও হয়ে যাক। চলেন আমরা শুরু করি। আমরা এয়ারপোর্ট উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই যে চলে আসছি এয়ারপোর্টে। এয়ারপোর্টে আসলে এন্ট্রিটা দেখাইলাম না আপনাদেরকে। তো এই যে ডিরেক্ট ব্যাগ র্যাপিংয়ের জায়গায় চলে আসলাম। এটা ভিতরে আপনারা ঢুকলেই গেটের পাশে পেয়ে যাবেন। তো এটার প্রাইসটা আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি যে র্যাপিং করতে আসলে কত টাকা নিল। তো আমার এই লাগেজটা হতেছে বড় সাইজের লাগেজ। তো 3 ধরনের লাগেজ হয়, একটা ছোট, একটা মিডিয়াম, একটা লার্জ। তো আমারটা হতেছে লার্জ। এটা চেক ইনে চলে যাবে। তো এত বড় লাগেজ নিয়ে আমি 3-4 দিনের জন্য কেন যাচ্ছি সেটা আপনারা আমার ব্লগের শেষের দিকে দেখতে পাবেন। চলে আসছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আসলে আমি একাই ফ্লাই করতেছি থাইল্যান্ডের উদ্দেশ্যে। সকাল 10টায় আমার ফ্লাইট ইউএস বাংলা এয়ারলাইন্সে। তো আশা করি 1:40-এর ভিতরে আমি পৌঁছে যাব। তারপরে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমি ডিরেক্ট চলে যাব পাতায়া। তো এখনও আমাদের চেক ইন শুরু হয় নাই, তো সেই জন্য ওয়েট করতেছি। অনেক আগে চলে আসছি। চেক ইন করে দেন বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন ক্রস করে তারপরে লাউঞ্জে বসবো। তারপরে যখন সময় হবে তখন ফ্লাইটে উঠে যাব। আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে BS217। তো এখনও শুরু হয় নাই, 7:30টার দিকে মনে হয় চেক ইন শুরু হবে। তো এই আর কি অবস্থা। এই ব্যাগটা র্যাপিং করেছি, আসলে এটা সব গেটের সামনে মোটামুটি আছে। তো র্যাপিং করতে আসলে নেয় 300 টাকা বড় ব্যাগগুলো বা লাগেজ। আর এমনি যেগুলো কার্টুন আছে সেগুলো করতে হয়তো 100 টাকা নেয়। তো চেক ইন কমপ্লিট করে তারপরে আপনাদের সাথে কথা বলতেছি ইমিগ্রেশন ক্রস করার পরে। আমার ইমিগ্রেশন শেষ, চেক ইন শেষ। এখন আমি লাউঞ্জের দিকে যাচ্ছি, আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ। আচ্ছা ভাইয়া, লাউঞ্জটা কি এইদিকে? ওকে, লাউঞ্জের দিকে যাচ্ছি। তো সিঁড়ি দিয়ে ওঠার পরেই ইমিগ্রেশন ক্রস করার পরে সিঁড়ি দিয়ে উঠলাম আবার দোতলায়। তো দোতলায় উঠলে পরে হাতের ডান পাশে যে লাউঞ্জটা দেখতে পাচ্ছেন এটা সিটি ব্যাংকের এই আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ, বাট যারা প্ল্যাটিনাম কার্ড হোল্ডার শুধু তাদের জন্য। তো আমি যেহেতু সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেসের গোল্ড ক্রেডিট কার্ড হোল্ডার, তো আমাকে যেতে হবে গোল্ড ক্রেডিট কার্ডের জন্য আলাদা যে লাউঞ্জ আছে সেটাতে। এটা বলাকা লাউঞ্জের ভিতর, ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বলাকা লাউঞ্জ। তো এই যে হইতেছে গিয়ে বলাকা লাউঞ্জে আমি ঢুকলাম। এর সামনেই হইতেছে গিয়ে সিটি ব্যাংকের গোল্ড ক্রেডিট কার্ড হোল্ডারদের লাউঞ্জ, যেটাতে এখন আমি ঢুকবো, আপনাদেরকে এখানে দেখাবো, খাবো দাবো, তারপর বোর্ডিং গেটের দিকে যাব। ওয়ালাইকুম আসসালাম। তো লাউঞ্জে বসার জন্য আগে ক্রেডিট কার্ড শো করতে হবে, তারপর আমার বোর্ডিং পাসটা দিতে হবে। বোর্ডিং পাস লাগবে, রাইট? আপনার ফ্লাইট ছাড়ার কতটুকু সময় আগে গেলে ভালো হয়? ওকে। আপনার কজন? একা? হ্যাঁ, একা। 3,400 ইউরোস আছে, ফরেন কার্ড টোকেন আছে, ব্যবহার করতে পারবেন বাইরে। 3000 কত বলেন? 400। জি। আপনার ইয়ারলি কতবার লাউঞ্জ ইউজ করা যায়? 5 বার না 6 বার? বসুন স্যার। ওকে। তো এখানে কাউন্টারের কাজ আমার শেষ। এখন এখানে বসবো, রিল্যাক্স করব, খাওয়া দাওয়া করব, আপনাদেরকে দেখাবো কী কী খাবার এখানে তারা দিতেছে, এবং ফ্লাইট ছাড়ার 40 মিনিট আগে এখান থেকে বোর্ডিং গেটের দিকে চলে যাব।
তো ফার্স্টেই আছে দুই ধরনের জুস, অরেঞ্জ অ্যান্ড অ্যাপেল জুস, দেন বেকারি আইটেম আছে, কিছু ফ্রুটস আছে। তো এইখানে আসলে সকালবেলা যেহেতু সকালের নাস্তা তারা সার্ভ করছে, এটা প্যানকেক, সাইডে দেওয়া আছে আপনার হানি, দেন এটা হচ্ছে বয়েলড এগ, সকালের নাস্তা যা হয় আর কি। তো এটা হচ্ছে সসেজ, ছোট ছোট করে কাটা চিকেন সসেজ, দেন চিকেন কারি, দেন আছে বিফ তেহেরি, দেন একটা মিক্সড ভেজিটেবল, দেন আছে রুটি, তারপর টোস্টার আছে, তো জ্যাম জেলি আছে ওই সাইডে, ওটা দেখাইলাম না ওইভাবে। এখানে কর্নফ্লেক্স আছে, সালাদ আইটেম আছে, লাইক নর্মাল যে সালাদগুলো সেটা, যে মালটা আছে, কিছু বেকারি আইটেম আছে। আর এখানে আনলিমিটেড সফট ড্রিঙ্কস আছে, যে যেটা মন চায় খেতে পারেন, আনলিমিটেড, কোনো সমস্যা নেই। আর এখানে কফি আছে, কফি নিজের বানিয়ে খেতে হবে, মিল্ক, তারপরে কফি, সুগার সব দেওয়া আছে, যে সামনে দেখতে পাচ্ছেন। তো আমি নিয়ে আসছি সসেস, তারপরে চিকেন কারি, আর হচ্ছে বিফ তেহারি। সাইডে যেটা দেখতে পাচ্ছেন ওটা অ্যাপেল জুস। তো চলেন শুরু করা যাক। তো সকালে নাস্তা ফার্স্টে শুরু করলাম সসেস দিয়ে। সসেসের টেস্টটা ভালো। আরেকটা খাই। তো এবার একটু বিফ তেহেরিটা টেস্ট করে দেখি। বিফ তেহারিটা আসলে মজার, এবং মিটের পরিমাণ যথেষ্ট ছিল। শেষ হয়ে গেলে আবার রিফিল করে দিয়ে যাচ্ছিল, দেখলাম যেটা একটা বাটারি ফ্লেভার আছে। তো এবার একটু চিকেন ট্রাই করা যাক। এই যে চিকেন কারিটা, তো কালারটাও সুন্দর, আশা করি খেতেও সুন্দর হবে। তো এটা ব্রয়লার চিকেন আর কি। হ্যাঁ, আসলে যেরকম মনে করছিলাম চিকেনটা আসলে খেতে অনেক টেস্টি। তো এই কটা আইটেমের ভিতরে আসলে আমার ভালো লাগছে, সসটাই ভালো লাগছে। আর তারপরে যদি বলি তাহলে চিকেনটা। তো এটা অরিজিনাল অ্যাপেল জুস না, এটা আসলে প্যাকেটে যেটা পাওয়া যায় ওইটা, মানে ফ্রেশ অ্যাপেল জুস না, এটা কন্টেইনারে মানে প্যাকেটে যে বিক্রি করে আর কি সুপার শপগুলোতে, ওইটা আর কি। এখানে রেটিং দিলে সসেসকে রেটিং দেবো হচ্ছে 9/10। দেন যদি বলি সেকেন্ড পজিশনে থাকবে এখানে তেহেরিটা, আর চিকেনটাও মজা, বাট এটা থার্ড প্লেসে থাকবে, কারণ যেহেতু ব্রয়লার চিকেন, তো ব্রয়লার চিকেন আমরা জানি আসলে খাওয়া স্বাস্থ্যের জন্য অতটা ভালো না। তো ভিউয়ার্স, আমার খাওয়ার মোটামুটি শেষ। তো এখানে আসলে সব কিছু ওভারঅল ভালো ছিল, খারাপ কোনোটাই বলা যাবে না। এই যে পরবর্তীতে নিলাম হচ্ছে একটা পেটিস টাইপের একটা বেকারি আইটেম। তো এটা আসলে ভালোই ছিল, মানে বোঝা গেল যে বেকারি আইটেমটা ফ্রেশ আর কি। যে ফ্রেশ বলতে আজকে হয়তো বানানো হয়েছে বা এখানে আসছে, মচমচে। তো আপনারা যদি এই আইটেমটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। ডেজার্ট আইটেম দিয়ে আমি আমার খাওয়া এখানে শেষ করতেছি। তো আপনাদেরকে চলেন একটু ওয়াশরুমটা দেখাই নিয়ে আসি। তো এই হচ্ছে ওয়াশরুম, বলাকা লাউঞ্জের ভিতর দিয়ে এই ওয়াশরুমে আসতে হয় আর কি। বলাকা প্লাস সিটি ব্যাংকের দুই লাউঞ্জেরই লোকজন এটা ইউজ করে। তো ডান সাইডে হচ্ছে মেল এবং বাম সাইডে হচ্ছে ফিমেল ওয়াশরুম। তো দেখতে পেতেছেন বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে লাউঞ্জের যে ওয়াশরুমটা আছে খুবই নিট অ্যান্ড ক্লিন।
তো লাউঞ্জ থেকে বের হয়ে আমি চলে আসছি বোর্ডিং গেটের এখানে। বোর্ডিং গেট ক্রস করে এইখানে ওয়েটিং এসে বসলাম। তো সবার সিট নাম্বার ধরে ধরে ডাকছে। তো আমার সিট নাম্বার বা যে রেঞ্জ আছে মনে করেন 30 থেকে 35 এরকম হিসাবে ডাকে, মানে ওরা যে সিরিয়াল ডাকে সেই এই যে এক লোক পড়ে গেছে, ব্যথা পেয়েছে মনে হয়। আসলে বোর্ডিং গেটের দিকে আসার সময় জুতা এবং বেল্ট এগুলো সব চেক করে, তো উনি হয়তো বেল্টটা যে পরে নাই, হয়তো বা পায়ে পা বেঁধে পড়ে গেছে। যাই হোক, এরকম বাসে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে রানওয়েতে, তারপর ওইখান থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সে করে আমরা সবাই চলে যাব থাইল্যান্ড। তো আমাদের বাস চলে আসছে। এই বাসে করে, এটাকে বলে র্যাম্প কার। তো এই র্যাম্প কারে করে আসলে চলে যাব আমরা রানওয়েতে। তো যাই, একটা ভালো জায়গা দেখে বসি। তো কথা হচ্ছে আপনাদের সাথে ফ্লাইটে ওঠার পরে। তো আমাদের বাস ছেড়ে দিচ্ছে। আমাদের এইখানে যারা যাত্রীরা ছিল সব ফুল হয়ে গেছে এই বাসটাতে। এটা আমাদেরকে নামাই দিয়ে আবার ঘুরে আসবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রানওয়ের ভিতরে অনেক ফ্লাইট দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আমাদের বাস আসলে রানওয়ের ভিতরে এসে দাঁড়িয়ে গেছে। কারণ বলতেছে যে ইঞ্জিনে নাকি সমস্যা হয়েছে প্লেনের। তো আমাদেরকে আবার এই যে রিটার্ন নিয়ে আসছে, রানওয়ে থেকে রিটার্ন নিয়ে আসছে আবার সেই আমাদের ওয়েটিং জোনে, যেখান থেকে আসলে যে সিঁড়িতে করে দেখছিলেন আমরা সব যাত্রীরা নামতেছিলাম। তো চলেন দেখা যাক ফ্লাইট আসলে কটা ছাড়া। অলরেডি ফ্লাইট ডিলে হয়ে গেছে অনেকটা। তো এই যে বাস থেকে আবার নামলাম, আবার সেই ওয়েটিং জোনের দিকে যাচ্ছি। কতক্ষণ লাগে দেখা। তো এই যে সিঁড়ি দিয়ে আর কি আবার সেই ওয়েটিং জোনে আমরা সবাই ফেরত চলে যাচ্ছি। আসলে এটা একটা হ্যাসেল। আর ওনারা বলছে যে এই ফ্লাইট যদি ঠিক না হয় তাহলে আমাদেরকে অন্য আরেকটা ফ্লাইটে উঠাই দেবে। অলরেডি আমাদের এখানে 11টা বাজে। হ্যালো, অবশেষে আমাদেরকে অন্য একটা ফ্লাইটে তারা দিচ্ছে। আমরা প্রায় 12টা পর্যন্ত এইখানে ওয়েট করছি। তারপরে যে আমাদেরকে র্যাম্প কারে করে আবার রানওয়েতে নিয়ে আসছে। তো এখন আমাদেরকে খুব সম্ভবত একটা ইউক্রেনের বিমানে উঠাই দিবে। ইউক্রেনের বিমানটা আবার তারা হইতেছে বাংলাদেশে রেন্টে পরিচালনা করে, যে তারা আসলে ইউক্রেন থেকে এটা ভাড়ায় নিয়ে আসছে। কারণ আপনারা তো জানেনই ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, তো সেই জন্যে ওই দেশের যে বিমান সেটা আনছে। এই যে বিবিএন যেটা দেখতেছেন আমার ডান পাশে, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা ফ্লাইট। আর বাম সাইডে যেটা দেখতেছেন আমি আপনাদেরকে এখনই দেখাবো, বাম সাইডের ফ্লাইটটা হচ্ছে আপনার ইউক্রেনের। এই যে ইউনাইটেড 24 স্কাই আপ এয়ারলাইন্স, এটা হচ্ছে আপনার ইউএস বাংলা পরিচালনা করতেছে বাংলাদেশে, রেন্টে নিয়ে আসছে আপনার ইউক্রেন থেকে। তো আমার সিট যেহেতু এই বিবিএন যেটা, এটা ইন্দোনেশিয়ার। তো পিছনের সিঁড়ি দিয়ে উঠতেছি, কারণ আমার সিটটা পড়ছে পিছনে। তো আপনারা আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন যে ইউক্রেনের নাগরিক উনি, এই যে কেবিন ক্রু আছে উনি। হচ্ছে 25A। আমি এটা আগে থেকেই অনলাইনে একটা মানে সিট সিলেকশন দিয়ে আসছিলাম বাসা থেকে, তাই আমি জানালার পাশে সিটটা নিতে পারছি। তো এখানে প্লেনের ভিতরে হচ্ছে কি একটা সেফটি গার্ড একটা ছিল, যদি কেউ বমি টমি করে তাহলে এটা একটা প্যাকেট এর জন্যে। তো আমি এই ইউএস বাংলা এয়ারলাইন্সটা আমি কাউকে হচ্ছে সাজেস্ট করব না, কারণ এদের এই ইউক্রেনে ফ্লাইটে উঠাই দিচ্ছে। অনেক সোয়েটিং হচ্ছে, অনেক ঘামাচ্ছি ভিতরে। আসলে বসার পরে এসিটা আসলে ওপেন থাকে না, কিন্তু যে এয়ারটা বের হয় সেটার বাতাস অতটা ঠান্ডা না, কাজ করতেছে না, আসলে প্রচণ্ড গরম লাগতেছে। আর সিটগুলো অনেক হার্ড, লং ট্রাভেল করার জন্য ভালো না।
এই যে বাতাস খেতেছি, দেখতে পাচ্ছেন খুব খারাপ অবস্থা। বাচ্চারা যে কাঁদতেছে, এত গরম। ফ্লাইট হতেছে কি টেক অফের জন্য রানওয়ের দিকে মানে রানওয়ে থেকে আসলে মেইন যেখান দিয়ে ফ্লাইটটা করবে সেই জায়গায় যাচ্ছে, তারপরও মানে এসি কাজ করতেছে না। তো আমার কাছে আসলে এই এয়ারলাইন্সটা বেশি একটা ভালো লাগে নাই, আমি আপনাদেরকে রিকমেন্ড করব না। অবশেষে আমাদের ফ্লাইটটা টেক অফ করলো। দীর্ঘক্ষণ ওয়েট করার পরে এত গরম, এখনও গরম লাগতেছে। দেখা যাক ফ্লাইটটা উপরে যাওয়ার পরে আসলে একটু বেশি হাইটে যাওয়ার পরে ঠান্ডা বাতাসটা আসলে পাই কিনা, আর গরমটা একটু কমে কিনা। সত্যি বলতে আমাকে যদি কেউ বলে কখনো ফ্রিতে হইতেছে ইউএস বাংলাতে ট্রাভেল করতে, আমি ইউএস বাংলাতে ট্রাভেল করব না। তাদের শুধু এই বিমানের কোয়ালিটি খারাপের জন্য। আমি মনে করি ইউএস বাংলা থেকে বাংলার সাথে ট্রাভেল করার থেকে ভালো হইতেছে গিয়ে বাংলাদেশ বিমানে ট্রাভেল করা। তো আমার এই বিমানটা হইতেছে একবারে উঁচুতে চলে আসছে, এখান থেকে খুব ছোট ছোট দেখা যাচ্ছে যে বাচ্চারা কাঁদতেছে গরমের কারণে। যেটা বললাম, একটাই কমপ্লেন, এসিটা ভালো কাজ করতেছে না। তো আমরা বড়রাই আসলে অতিষ্ঠ হয়ে যেতেছি, আর বাচ্চা মানুষ কী করবে বলেন। তো নিচে ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে বাংলাদেশের, মেঘের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। তো কিছুক্ষণের ভিতরে আমাদেরকে হয়তো বা লাঞ্চ দিয়ে যাবে। তো দেখি আপনাদেরকে দেখাবো এবং খেয়ে বলবো লাঞ্চটা আসলে কেমন ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সে। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমার ব্লগ ওয়ান্ডার উইথ বাপ্পি। তো ওই যে খাবার সার্ভ করা শুরু করে দিছে কেবিন ক্রুরা। তো কেবিন ক্রু ওটা জিজ্ঞেস করছিল আমাকে যে আমি চিকেন নেব নাকি বিফ নেব। তো আমি বিফ সিলেক্ট করছি, কারণ বিফ আমার অনেক পছন্দের। তো এই যে খাবারের ট্রেটা চলে আসছে আমার সামনে। তো এটার ভিতর কী কী আছে চলেন ওপেন করি এবং আপনাদেরকে দেখাই এবং খেয়ে বলি টেস্ট কীরকম। তো যে খাবার ওপেন করে ফেলছি, ছিল কোক, বিফ, খিচুড়ি, পোলার চাল দিয়ে রান্না করা খিচুড়ি, সাথে এক বোতল ছোট ফ্রেশ পানির বোতলের দাম ছিল 10 টাকা। তো পোলার চাল দিয়ে রান্না করা তো ভালোই লাগছে খাইতে। তো এবার একটু বিফ দিয়ে খাওয়া যাক। তো বিফ আর খিচুড়ি আসলে কম্বিনেশন খুবই সুন্দর ছিল। কোকে মুখের টেস্টটা একটু চেঞ্জ করে নেই। তো যদি ওভারঅল বলি তাহলে খাবারের মান ছিল 10 আউট অফ 10। খাবারের দিক থেকে হতেছে কি ওনাদের সব কিছু ভালোই ছিল। বিফের ভিতরে কোনো চর্বি ছিল না, কোনো হাড্ডি ছিল না, সব সলিড মাংস। তো সাথে এই যে আরেকটা কী জন্য দিছিল, এটা আইসক্রিমের মতো দেখা যাচ্ছে। তো খুললে পরে আসলে বোঝা যাবে ভিতরে কী দিচ্ছে। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরা তো, আর এক হাত দিয়ে খুলতেছি একটু খোলাটা, যদি এটা পড়ে যায় শরীরের উপরে তাহলে কাপড় চোপড় সব নষ্ট হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে ভিতরে সাবুদানার মতো কী কী যেন আছে ছোট ছোট, আর আইসক্রিমের মতো। মানে আপনার সাবুদানা আইসক্রিমে যদি আপনি ভিজায় খান তাহলে যেরকম লাগবে টেস্ট ওই রকমই। হ্যাঁ, মজা আছে এমনিতে। সত্যি বলতে আকাশের উপরে বসে মেঘ দেখতে দেখতে দুপুরবেলার লাঞ্চ করাটা অথবা সকালবেলার ব্রেকফাস্ট করার মজাই আলাদা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি থাইল্যান্ড এয়ারপোর্টে, যেটাকে বলা হয় সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমার এখানে পৌঁছাইতে প্রায় 3টার বেশি বেজে গেছে। তো এখন আমাকে ইমিগ্রেশন ক্রস করে বের হতে হবে, দেন এখান থেকে বাস অথবা ট্যাক্সি যেটাই পাই আগে সেটা ধরে আমার যাইতে হবে পাতায়া।
কারণ ওইখানে আমার হোটেল চেক ইন করার কথা হইতেছে গিয়ে বিকাল 5টার দিকে, বাট আজকে মনে হয় দেরি হয়ে যাবে। তো ওইখানে যাব, যে হয়তো বা আজকে আর কিছু করতে পারবো না। এখন আমি ইমিগ্রেশনে যেয়ে ইমিগ্রেশন ক্রস করে বেল্ট নাম্বারটা যায় না, কত নাম্বারে লাগেজ হচ্ছে সেইখান থেকে লাগেজটা কালেক্ট করা লাগবে। তো আপনারা এই লিফটে করে যদি যান তাহলে আপনাদের পরিশ্রমটা একটু কম হবে, যে লাগেজ নিয়ে এই লিফটে করে যেতে পারবেন। এই সাইন অনুযায়ী ইমিগ্রেশন আসলে সামনে, তো দেখি কতটুকু আর যাওয়া লাগে। তো এই যে সামনে ডান পাশে সিম কোম্পানি দেখতে পেতেছেন, বাইরে আরও সিম কোম্পানি আছে। সিম একটা নিব, আপনাদেরকে দেখাবো না সিমের কি অবস্থা, এখানে প্রাইস কত। তো চলেন একবারে সামনের দিকে আরেকটু আগে যাই আমরা। তো এই যে পুলিশ আমাকে বাধা দিয়েছিল, যে স্টপ করলো এবং আমাকে ভিডিও স্টপ করতে বললো। তো ভিডিও আর করতে পারি নাই, পরে ডাইরেক্ট বেল্টে চলে আসছি ইমিগ্রেশনের পরে। ওইখানে আশপাশে ফুটেজ না আসলে অ্যালাউ না। তো এইখানে আসলে দেওয়া আছে কত নাম্বার বেল্টে, এই স্ক্রিনে দেওয়া আছে বাম সাইডে যদি দেখতে পাচ্ছেন, কোন এয়ারলাইন্সের ব্যাগেজ কত নাম্বার বেল্টে আসছে। সেই বেল্টে যে আপনার ওয়েট করতে হবে। আপনি যদি নাও যান আপনার ব্যাগ অটোমেটিক নেমে যাবে ওইখানে, আপনার ব্যাগ কেউ নেবে না। এখন আমি যাচ্ছি 11 নম্বর বেল্টে, আমার লাগেজ 11 নম্বর বেল্টে আসছে, এটা স্ক্রিনে শো করছে। তো আপনার কিভাবে দেখবেন, এই যে ব্যাগেজ ক্লেম লেখা আছে এইখানে আসলে বেল্ট নাম্বার দেওয়া থাকে, যে কত নাম্বার বেল্টে আপনার ব্যাগ আসছে। এয়ারলাইন্স যে নাম্বার থাকে এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার সেটা দেওয়া থাকে, এয়ারলাইন্সের নাম দেওয়া থাকে। সো আমি 11 নম্বর বেল্টে চলে আসছি। তো চলেন কালেক্ট করা যাক আমাদের ব্যাগটা। এই যে আমার হচ্ছে ব্যাগটা নামলো, সিলভার কালারের ব্যাগটা। তো ব্যাগটা এখন নিয়ে একটা সিম কার্ড খুঁজতে বের হয়ে যাব। তো চলেন দেখি একটা সিম কার্ড খুঁজে বাইর করি। তো এই ফ্লোরের ভিতরেই আপনার সিম কার্ডের দোকান পেয়ে যাবেন। তো এইখানে ওদের 2-3টা কোম্পানি আছে, এর ভিতরে আমি যে কয়বার আসি সেই কয়বার আমি AIS থেকে নেই। থাইল্যান্ডের নাম্বার 1 হইতেছে গিয়ে সিম কোম্পানি। AIS এর কাছ থেকে আমার সিম নেওয়া ডান। আমি 399 বাদ দিয়ে আপনার প্যাকেজটা নিছি 8 দিনের জন্যে। তো আমি যেহেতু 4 দিনের বেশি থাকবো না, 4 দিনের কোনো প্যাকেজ নেই, সর্বনিম্ন প্যাকেজ 8 দিনের, তাই 8 দিনেরটা নিচ্ছি, 15 GB ইন্টারনেট। তো সিম কেনা শেষে এখন হচ্ছে গিয়ে একটা দরজা আছে, ওটা দিয়ে ক্রস করে চলে আসলাম। তো এখনো বাইরে বের হতে পারি নাই, এখন যেমন নিচের ফ্লোরে, আপনার খুব সম্ভবত ফার্স্ট ফ্লোর মেবি এটা। তো ফার্স্ট ফ্লোর থেকে আপনার বাস পাওয়া যায়, ট্যাক্সি পাওয়া যায়, এগুলোতে করে পাতায় ডিরেক্টলি চলে যাওয়া যায়। এখন বাজে বিকাল 4টা। তো সেই কখন রওনা দিছি, এখন যদি বাস পাই তো ভালো, আর যদি বাস না পাই তাহলে ট্যাক্সি নিয়ে যেতে হবে, যার খরচ অনেক টাকা পড়বে। তো এই যে দেখতে পাইতেছেন যে এই ফ্লোরটার ভিতরে আপনার হচ্ছে এই যে দেখেন এয়ারপোর্টের একটা ম্যাপ দেওয়া আছে। এই ফ্লোরটার ভিতরে আপনারা বাসের টিকিট পাবেন, আর একটু সামনে আগাইতে হবে। তো বাস কাউন্টারে যে আপনাদের সাথে দেখা হচ্ছে, তো যে বাস কাউন্টারে চলে আসলাম। এখান থেকে আপনার হুয়াহিন, তারপরে হচ্ছে পাতায়া, এইসব জায়গায় যাওয়া যায়। তো পাতায়াতে আরেকটা বিচের নাম হচ্ছে আপনার জমটিয়ান বিচ। সো এই বাস আপনার জমটিয়ান বিচ হয়েই যাবে। So next bus is 18. Next. So where can I get the taxi? At 7 or before? Okay. তো উনি বলে দিল যে, আমি বললাম যে আমার অনেক দেরি হয়ে গেছে। তো উনি বললো যে গেট 4 এর কাছে যাও, এখানে ট্যাক্সি ব্যাপার, ট্যাক্সিতে করে তাড়াতাড়ি যেতে পারবা।
আপনারা এখানে ট্যাক্সি চাইলে ট্যাক্সি পাবেন, এইরকম একটা রিসিট বের হবে আপনি সিলেক্ট করলে। দেন আপনারা কথা বলে একটা প্রাইস ঠিক করবেন কত টাকায় পাতায়া যাবে। তো আমার এখানে লেখা আছে 46, তার মানে 46 নাম্বার সিরিয়ালে আছে আমার ট্যাক্সি। সো 6টা পর্যন্ত বাসের জন্য বসে থাকার থেকে ট্যাক্সি নিয়ে চলে যাওয়া ভালো, তাহলে আমি হয়তো বা যে একটু রেস্ট নিতে পারবো প্রপারলি। আদারওয়াইজ 6টার দিকে বাস আসলে যেতে যেতে রাত 8টা 9টা বেজে যাবে। 019 Okay, hotel I want to go Pattaya. Pattaya. The Okay. Ambience Hotel. The Ambience Hotel. I can give you the address. 100 baht. Okay. ก็ You can take little bit low. โอ้ต้องไอเปย์ให้ไปให้วีไปทัวร์เล็ดแล้วเย้ Okay, okay, okay. সো যাত্রা শুরু করলাম, এখন পাতায় যেতেছি। তো এখানে ট্যাক্সি ভাড়া 1700 ভাত, কিন্তু এক্সপ্রেস ওয়ে হচ্ছে গিয়ে 100 ভাত আরও দেওয়া লাগবে, টোটাল 1800 ভাত পে করা লাগবে। যেহেতু আমি শর্ট টাইমের জন্য আসছি, মাত্র 4 দিনের ট্যুর, তাই ট্যাক্সিতে যাচ্ছি যেন টাইমটা একটু সেভ হয়। নিলে একবার হোটেল করে ড্রপ করে দিতে হবে। যাত্রা শুরু করলাম। থাইল্যান্ডে প্রথম আমি ট্যাক্সিতে উঠতেছি আসলে, এর আগে ট্যাক্সি ব্যবহার করিনি, বাস বা ট্রেন এগুলো ইউজ করছি আমি। খরচটা একটু বেশি বলবো আর কি। আর এই ট্যুরের শেষে আপনাদেরকে একটা ধারণা দেব কত টাকা আসলে খরচ হতে পারে একটা ট্যুরের জন্য থাইল্যান্ডে আসলে ট্যুর করতে কেমন খরচ পড়ে একটা ধারণা পেয়ে যাবেন আপনারা। তো আপনারা নিজেরা যদি আসেন, সবকিছু করে হোটেল বুকিং কীভাবে করতে হয় সবকিছু আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। তো বাসে যদি আমি যাইতাম তাহলে 143 বাতে যেতে পারতাম, তাড়াহুড়া করে ট্যাক্সিতে যাওয়ার কারণে আমার 1800 বাত যাচ্ছে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমার এই থাইল্যান্ড ব্লগটিতে টোটাল 4টি এপিসোড থাকবে, একটা সিরিজ হবে। তো এপিসোডগুলো মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে প্রেস করবেন, লাইক করে দিবেন, কমেন্টস করে আপনাদের ওপিনিয়ন জানাবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন ব্লগে। এই হচ্ছে আমার হোটেল, এই হচ্ছে আমার হোটেল রুম এবং এই হচ্ছে ড্রিঙ্কস আইটেম। এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে নেক্সট ব্লগে। Subscribe for more content.